পর মানে 12 তারিখে জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সেই অধিবেশনটা কেমন হবে? আমরা অনেকেই ভাবছি এই সংসদটা, জাতীয় সংসদটা বেশ ভাইব্রেন্ট হবে, বেশ সরব থাকবে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। কিন্তু আমি প্রথমেই ভাবছি যে প্রথম দিনটা কেমন হবে। যেমন প্রথম দিনে যে নিয়মগুলো থাকে জাতীয় সংসদের পালনের ক্ষেত্রে, সেগুলি কি পালন করা সম্ভব হবে? যেমন ধরা যাক, জাতীয় সংসদের একটা নিয়ম হলো, নতুন যখন একটা সরকার আসে, সেই সরকার প্রথম যেদিন সংসদে বসেন সরকারের এমপিরা, সেদিন সেই সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন পূর্ববর্তী সংসদের যিনি স্পিকার ছিলেন তিনি। স্পিকার না থাকলে ডেপুটি স্পিকার, এবং তার নেতৃত্বে কিন্তু প্রথম অধিবেশনটা শুরু হয় এবং নতুন স্পিকার নির্বাচিত হয়। নতুন স্পিকার নির্বাচিত হলে পরে তার হাতে এর আগের যিনি স্পিকার আছেন তিনি দায়িত্ব হস্তান্তর করেন। এর মধ্যে স্পিকার, আগের স্পিকার যিনি ছিলেন তিনি যদি পদত্যাগও করেন, তবুও তিনি আসে এখানে বসবেন। পদত্যাগ করলেও, যেমন আমি আপনাকে বলি, সংবিধানে এই ব্যাপারে স্পষ্ট বলা আছে যে সংবিধানের 74-এর চ/6, 74-এর 6, চয়ের 6, সেই অধ্যাদেশে কি বলা হয়েছে জানেন? যে স্পিকার এবং ডেপুটি স্পিকার তার উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্বীয় পদে বহাল রহিয়াছেন বলিয়া গণ্য হইবে। একদম স্পষ্ট ভাষায় লেখা আছে। এবং ওখানে এটাও বলা হয়েছে যে এই 74-এর 2-এর ধারায় আছে কিন্তু স্পিকার কিভাবে পদত্যাগ করতে পারে, ডেপুটি স্পিকার কিভাবে পদত্যাগ করতে পারে, ডিটেল বর্ণনা আছে। যদি পদত্যাগ উনি করেও ফেলেন, তারপরেও এটাই প্রযোজ্য যে পরবর্তী স্পিকার অথবা ডেপুটি স্পিকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত আগের স্পিকার, আগের ডেপুটি স্পিকার নিজ নিজ পদে আছেন, এটা ধরে নিতে হবে। তাহলে প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করবে? স্পিকার করবে। কোথায় স্পিকার? আমাদের আগের সংসদের স্পিকার ছিলেন কে? উনি কোথায় এখন? ভদ্রমহিলা কোথায়? নামটা নাই বললাম। উনি কোথায় বলেন? ওনার অনুসন্ধান কেউ করেছেন? বলা হচ্ছে উনি গুম হয়েছেন। আমরা কিন্তু দেখেছিলাম যে 24 আগস্ট বিপ্লবের পর, আগস্ট যে অভ্যুত্থানটা হলো, অভ্যুত্থানের পর সেনা বাহিনীর পক্ষ থেকে একটা তালিকা প্রকাশ করা হয়েছিল যে কারা কারা সেনানিবাসে আশ্রয় নিয়েছেন, এবং সেই তালিকার শীর্ষে ছিলেন আমাদের বর্তমান যিনি স্পিকার ছিলেন ওই সময়, সেই ভদ্রমহিলার নাম। তারপর উনি কোথায় গেলেন? তারপর ওনার কোনো খবর আমরা কিন্তু পাইনি। প্রশ্ন উঠতে পারে না, উনি কোথায় গেলেন? উনি তো আর্মির কাছে ছিলেন। আর্মি থেকে বের করে দিয়েছেন। কেন দিলেন? কবে দিলেন? কিভাবে দিলেন? তারপর বের করে দেওয়ার পর উনি কোথায় গেলেন? উনি কি হেঁটে হেঁটে সীমান্ত পার হয়ে গেছেন? আমরা এই ধরনের কোনো খবর এখনো পাইনি। উনি কি অন্য কোনো দেশে গেছেন? ইমিগ্রেশন আমাদের এই ধরনের কোনো ইনফরমেশন দেয়নি। তাহলে উনি কোথায়? উনি কি গুম হয়ে গেছেন? ওনাকে গুম করে ফেলা হয়েছে? আমি কিন্তু এই প্রশ্নগুলো করছি এখন। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে, আগে স্পিকারকে গুম করে ফেলেছে? কোথায় তারা গুম করেছে? গুম কমিশন এটা কেন খুঁজে বের করে না? একজন লোক, তার কোনো খবর নাই, তাকে কেউ খুঁজে পাচ্ছেন না, সে কোথায় গেলেন? বের তো করতে হবে। আপনি যেমন আজকে স্পিকারে, যখন আপনি এই অনুষ্ঠানটা করবেন 12 তারিখে, আপনি কি আগে স্পিকারকে খুঁজেছেন? আগে স্পিকারের ঠিকানায় কোনো চিঠি পাঠিয়েছেন? পাঠালে সেই চিঠির কি ভবিষ্যৎ হয়েছে, কি অবস্থা হয়েছে, চিঠি কেউ গ্রহণ করেছে? এগুলো তো আমাদের জানতে হবে ভাই। মানে গাইড জুড়ে তো আপনি সব করতে পারবেন না। আপনি বলছেন, যেমন আমি বিএনপিকে বলছি, বিএনপি ওই সংবিধান সংশোধন মানে পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি। কেন নেয়নি? বলেছিল সংবিধানে নাই। ওকে ফাইন, সংবিধানের প্রতি আপনাদের যে ভালোবাসা, সংবিধান মানার প্রতি যে মানসিকতা, এটা আমাকে মুগ্ধ করলো। ঠিক আছে, তাহলে প্রথম অধিবেশনটা করার সময় আপনি কেন সংবিধান মানবেন না? কেন মানবেন না? স্পিকারকে খুঁজে বের করেন। কোথায় স্পিকার? আচ্ছা ঠিক আছে, স্পিকার নাই, ধরে নিলাম স্পিকার গুমই হয়ে গেছে। তাহলে স্পিকারের অনুপস্থিতিতে কি হবে? ডেপুটি স্পিকার। ডেপুটি স্পিকার তো গুম হয় নাই। ডেপুটি স্পিকারকে আপনারা একটা মামলায় জেলে নিয়েছেন। সেই মামলায় উনি কনভিক্টেড হয়েছেন, মানে ওনার অপরাধ কি প্রমাণিত হয়েছে? ওনার বিরুদ্ধে কোনো সাজা ঘোষণা করা হয়েছে? না, কিছুই হয়নি। জাস্ট ওনাকে আপনারা আটকে রেখেছেন। তো ওনাকে জামিন দিয়ে দিলেই হয়। অথবা জামিন দিতে চান না, দিবেন না, তাহলে তো ওনাকে প্যারোলে নিয়ে আসেন সংবিধান, এই সংসদ পরিচালনার জন্য সংবিধান অনুযায়ী।
সেটা করেন, আপনারা তো তাও করছেন না। তাহলে এই যে হবে এবার, এর আগের সংসদগুলো আমার স্পষ্ট মনে আছে, একটা এরকমই রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে কিন্তু এরশাদ সরকারের পতন হয়েছিল। তারপর 91-এ যখন নাকি খালেদা জিয়ার সরকার, খালেদা জিয়ার যে সরকারের বিজয়ী হলেন, তখন খালেদা জিয়ার বিএনপির লোকজন এবং আওয়ামী লীগের লোকজন তারা যখন সংসদে বসলেন, প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করেছিল? এরশাদের সংসদের যিনি স্পিকার ছিলেন সেই শামসুল হুদা চৌধুরী। তো শামসুল হুদা চৌধুরী যদি সেবার করতে পারে, তারা তো একটা আন্দোলনের মাধ্যমে গিয়েছিলেন, তখন তো কারো কোনো সমস্যা হয়নি। তো এখন এই মানসিক সমস্যাটা কেন হচ্ছে? এটা কি মানসিক সমস্যা নাকি মানসিক সংকীর্ণতা? আপনারা তো আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে সহ্য করছেন, তাহলে আওয়ামী লীগের স্পিকারকে সহ্য করতে পারছেন না কেন? একটা সাংবিধানিক ধারাবাহিকতা রাখেন। আমরা জানি না এটা শেষ পর্যন্ত কী পরিণত হবে। আমি অনুরোধ করব, বিএনপির উচিত হবে স্পিকারকে শিরীন শারমিন চৌধুরীকে খুঁজে বের করা এবং ওনাকে রিকোয়েস্ট করা যে আপনি আসেন, আমাদের এখানে সভাপতিত্ব করেন। উনি যদি না করেন তখন এক কথা, যে আমি করবো না, করতে চাই না, তখন আপনি বিকল্প হিসেবে ডেপুটি স্পিকারের কাছে যাবেন। যদি উনিও না করেন যে আমি এটা করবো না সভাপতিত্ব, তখন আপনি বলতে পারেন যে আমার সময়ের প্রয়োজনে আমাকে কিছু একটা করতে হচ্ছে, সেটা এক কথা। কিন্তু সেই সময়ের সেরকম প্রয়োজনীয়তা দেখা দেয়নি, কেন করবেন না? এইগুলো একটা বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হলো প্রথমে অধিবেশনে রাষ্ট্রপতি একটা ভাষণ দেবেন। যিনি আমাদের রাষ্ট্রপতি এই মুহূর্তে আছেন, উনি আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের বদান্যতায় নির্বাচিত হয়েছেন। উনাকে ব্যক্তিগতভাবে অনেকে পছন্দ করেন না, নাও করতে পারেন, পছন্দ করেন না, না করেন, কিন্তু উনি তো রাষ্ট্রপতি, আপনার কিন্তু পদটাকে অনার করতে হবে। তো এই রাষ্ট্রপতি যে ভাষণটা দেবেন, বলা হয় রাষ্ট্রপতি ভাষণ দেবেন, কিন্তু সবসময় নিয়ম হলো ওই সময় যারা সরকারে থাকেন তারাই কিন্তু এই ভাষণটা লিখে দেন, কারণ রাষ্ট্রপতি তো প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোনো কিছু করতে পারেন না। কাজে এই ভাষণটা উনি কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শই দিবেন। প্রধানমন্ত্রী ওখান থেকে হয়তো লিখে দেওয়া হবে, কেউ লিখে দিবেন, অথবা প্রধানমন্ত্রী দেখে দিবেন, কিছু একটা হবে যে এই ভাষণটা দিবেন। এটা নিয়েও দেখলাম সংসদে যারা বিরোধী দল হচ্ছেন, এই জামাত আর এনসিপির জোট, তাদের মধ্যে যিনি এনসিপির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম, উনি আবার বিরোধী দলীয় চিফ হুইপ বটে। তো উনি বলেছেন যে ওনারা এই রাষ্ট্রপতি ভাষণ দিয়ে কিনে ওনারা চান না, এমনকি ওনারা রাষ্ট্রপতির ইমপিচমেন্টও করতে চান। রাষ্ট্রপতিকে রাখা চলবে না, তাকে গ্রেপ্তার করতে হবে, এটসেট্রা এটসেট্রা। তো ইমপিচমেন্ট আপনি কীভাবে করবেন যদি সংসদ শুরু না হয়? আপনার তো মাত্র 6 জন, আপনাদের 77 জন। তো 77 জন যাতে ইমপিচমেন্ট করতে পারবেন না। আবার ইমপিচমেন্ট করতে গেলে ঝামেলাটা কোথায়? আপনাকে তো কারণ দেখাতে হবে, আপনি তাকে কেন ইমপিচ করবেন এবং সে কী কারণে ইমপিচ করা যায় সেটাও কিন্তু সেই সংবিধানে লেখা আছে। সংবিধানে বলে দেওয়া আছে যে কী কী কারণ থাকলে আপনি একজনকে ইমপিচ করতে পারেন। আমাদের সংবিধানের 52-1 অনুচ্ছেদে কি বলা হয়েছে, রাষ্ট্রপতিকে কিভাবে অভিশংসন করা যায়, আমি আপনাদের একটু পড়ে শোনাই। বলা হয়েছে, এই সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে রাষ্ট্রপতিকে অভিশংসিত করা যাইতে পারিবে। ইহার জন্য সংসদের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ অংশের স্বাক্ষরে অনুরূপ অভিযোগের বিবরণ লিপিবদ্ধ করিয়া একটি প্রস্তাবের নোটিশ স্পিকারের নিকট প্রদান করিতে হইবে। স্পিকারের নিকট অনুরূপ নোটিশ প্রদানের দিন হইতে 14 দিনের পূর্বে বা 30 দিনের পর এই প্রস্তাব আলোচিত হইতে পারিবে না, এবং সংসদ অধিবেশনরত না থাকিলে স্পিকার অবিলম্বে সংসদ আহ্বান করিবেন। এর অর্থ হচ্ছে যে গুরুতর অসদাচরণের অভিযোগ আনতে হবে। আপনি কি অভিযোগ আনবেন তার বিরুদ্ধে? গুরুতর অসদাচরণটা কি করেছেন উনি, অথবা সংবিধান লঙ্ঘন যদি উনি করে থাকেন তাও বলতে পারেন। হ্যাঁ, সংবিধান লঙ্ঘন তো উনি একবারই করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়োগ দিয়ে। এরপর উনি যা যা করেছেন সব তো অন্তর্বর্তীকালীন সরকারের পরামর্শে করেছেন। উনি যে 133টা অধ্যাদেশ জারি করেছেন সেটা তো এই সরকারের রিকোয়েস্টে করেছেন, পরামর্শে করেছেন। তাহলে ওনাকে বিরুদ্ধে কী অভিযোগ আনবেন আপনি? এই যে বিষয়গুলো আছে না, এগুলির সমাধান না করে কেবল গাইড জোরে বললে তো হবে না। আপনারা যখন দায়িত্বে ছিলেন, আপনারা যখন উপদেষ্টা ছিলেন, তখন আপনারা যা ইচ্ছা তাই করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন বারবার। সংবিধানে লেখা আছে যে বঙ্গবন্ধু জাতির পিতা। এই নাহিদ ইসলাম বলেছে আমি বঙ্গবন্ধুকে জাতির পিতা মানি না। উনি সংবিধান সংরক্ষণের
শপথ নিয়েছেন, উপদেষ্টা হয়েছেন, উপদেষ্টা হয়ে উনি বলেছেন আমি বঙ্গবন্ধুজিকে জাতির পিতা মানি না। ওনার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের মামলা হওয়া উচিত। তখন তো এটা বলতে পারেন না। আপনি সংবিধান চেঞ্জ করেন, অসুবিধা নেই কোনো। চেঞ্জ করার আগ পর্যন্ত সংবিধানে যা আছে আমাদের একটা অক্ষর আপনি অস্বীকার করতে পারবেন না। বঙ্গবন্ধুকে জাতির পিতা না মানা, এটা কি ডক্ট্রিন অফ নেসেসিটি ছিল? ছিল না তো। আপনি গায়ের জোরে করেছেন, বাহাদুরি দেখাতে যেয়ে করেছেন। পালন করতে দেশে কি আইন বলতে কিছু থাকবে না? আর আইনের সর্বোচ্চ আইন হলো সংবিধান। আপনি যদি সংবিধানটাকে আগে স্থগিত করে দিতেন, বাতিল করে রাখতেন, আমার এই সমস্ত বক্তব্যে কোনো আপত্তি ছিল না। আপনি সংবিধানকে সমুন্নত রাখার শপথ নেন, নিয়েই আপনি সংবিধান লঙ্ঘন করেন। এর জন্য আপনাকে শাস্তি পেতে হবে, আজ অথবা কাল পেতে হবে। দিন গুনতে থাকেন, এটাই দুনিয়ার নিয়ম। আমি এই সরকারকে বলবো, যা কিছুই করেন সংবিধান মেনে করেন, সংবিধান মেনে সংবিধানকে সংশোধন করেন, কোনো সমস্যা নাই। আপনি যে সুবিধা মতো আপনারা করেন, তাও কোনো আপত্তি নাই। কিন্তু যতক্ষণ সংশোধন না করবেন ততক্ষণ পর্যন্ত মানবেন, এটাই চলতে। আপনি যদি না মানেন, আপনারা যদি আপনাদের ইচ্ছা মতো করেন, ইচ্ছা মতো রাখেন, ইচ্ছা মতো ফেলেন, তাহলে একসময় সাধারণ মানুষই কিন্তু বলবে আমরা এই আইনটা মানি, এই আইনটা মানি না, আমাদের ভাল লাগে না, কাজে মানি না। এই ধরনের তখন একটা অরাজক পরিস্থিতি তৈরি হবে। কিন্তু প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।